আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের অন্যতম অনলাইন ভিত্তিক চ্যানেল মনের খবর টিভি আয়োজিত এসকেএফ নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নারী স্বাস্থ্য সুরক্ষা, পাওয়ার্ড বাই অস্ট্রোকাল জিএক্স অ্যান্ড ইসরাল মার্কস। বরাবরের মতো এবারও নারী স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে নারী স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নারী স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি ডক্টর সারা জুহি, ইন্টার্ন ডক্টর, ডিপার্টমেন্ট অফ সার্জারি, দারুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তাদেরকে সার্বিক সহায়তার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, একজন নারীর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা হওয়া। মা বাবা সহ পরিবারের সকল সদস্য রঙিন স্বপ্নের জাল বুনতে থাকেন নবাগত অতিথিকে নিয়ে। তবে এর মাঝেই যদি মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যায়, তা নিমিষেই সকল স্বপ্নকে ভেঙে দিতে পারে। নানান কারণে নারীদের মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে থাকে এবং একবার গর্ভপাত হলে বহুবার হওয়ার মতো সম্ভাবনা থাকে। আর তাই এই গর্ভপাতের কারণ, লক্ষণগুলো এবং চিকিৎসা সম্পর্কে আমাদের সকলের জানা উচিত। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনার বিষয় বারবার গর্ভপাতের কারণ ও চিকিৎসা। আর এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার সানজিদা হোসেন ম্যাম, এমবিবিএস, এফসিপিএস, পিসিএস স্বাস্থ্য, রেজিস্ট্রার গাইনিয়ান অফ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম, আপনি ভালো আছেন? জি ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি মনের খবর টিভি আয়োজিত এসকেএফ নিবেদিত নারী স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নারী স্বাস্থ্য সুরক্ষাতে, পাওয়ার্ড বাই অস্ট্রোকাল জিএক্স অ্যান্ড ইসরাল মার্কস। ম্যাম, আমাদের আজকের ধন্যবাদ। আলোচনা জি বারবার গর্ভপাতের কারণ ও চিকিৎসা। দর্শক মন্ডলী, এ বিষয়ে আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ম্যাম, আমরা শুরুতেই আলোচনা করব যে গর্ভপাত বা মিসক্যারেজ বলতে কি বোঝায় এবং কোন পর্যায়ে আমরা এটাকে মিসক্যারেজ বলতে পারি। ধন্যবাদ সারা জুহি, আপনাকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে আমন্ত্রিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে যে বারবার গর্ভপাতের কারণ ও তার চিকিৎসা। প্রথমে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে গর্ভপাত কি। আসলে আমরা জেনে নিই যে গর্ভপাত জিনিসটি কি। প্রথমেই বলতে চাই যে একজন নারীর তার পূর্ণতা প্রকাশ পায় আসলে মাতৃত্বে। সকল নারী তার জীবনের একটি পর্যায়ে গিয়ে মা হওয়ার যে অনুভূতি, মা হওয়ার যে অভিজ্ঞতা সবাই সঞ্চয় করতে চায়, কিন্তু গর্ভপাত আসলে নারী জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক একটি অধ্যায়। গর্ভপাত জিনিসটি কি? গর্ভপাত বলতে আমরা আসলে বুঝে থাকি যেটি, সেটি হচ্ছে যে একজন নারী তার গর্ভবতী হবেন, তার মাসিক বন্ধ হবে, তার শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে নিষিক্ত ভ্রূণটা সংস্থাপিত হবে জরায়ুতে, সেটি হচ্ছে গর্ভবতী হওয়া। এবং পরবর্তীতে সে গর্ভস্থ ভ্রূণটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, বা রক্তক্ষরণ হয়, বা ভ্রূণটি যদি মারা যায়, তখন সেটাকে আমরা বলে থাকি আসলে গর্ভপাত। এটি আসলে বলা হয়ে থাকে যে গর্ভপাত। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা এই পর্যায়ে জানতে চাইবো যে গর্ভপাতের কারণগুলো কি কি বা কেন বারবার গর্ভপাত হচ্ছে। হ্যাঁ, গর্ভপাতের কারণ যদি আমরা জানতে চাই, প্রথমে আমরা জানি যে বারবার গর্ভপাত জিনিসটি কি। আসলে বারবার গর্ভপাত বলতে নতুন যে গাইডলাইন এসেছে সেখানে বলা হয়ে থাকে যে যদি কোনো নারীর পরপর দুটি গর্ভ নষ্ট হয়ে থাকে, তাকে বলা হয়ে থাকে বারবার গর্ভপাত। আগে যেটিকে বলা হয়ে থাকে যে 3টি বা তার অধিক, কিন্তু বর্তমানে সেটি কমিয়ে আনা হয়েছে, বলা হয়েছে যে পরপর যদি 2টি গর্ভ নষ্ট হয় তখন সেটাকে বলা হয়ে থাকে যে বারবার গর্ভপাত। আর এই বারবার গর্ভপাতের কারণটি আমরা বিশ্লেষণ করতে যদি যাই, তাহলে আমরা যে একজন নারী যখন গর্ভবতী হবেন তার যে পূর্ণ 9 মাস বা 10 মাসের কথা আমরা বলি, সেটিকে যদি আমরা ভাগ করে নিই প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস এবং পরবর্তী 3 মাস, সাধারণত দেখা যায় যে প্রথম 3 মাস এবং দ্বিতীয় 3 মাস, যেটা সাধারণত 6 থেকে 7 মাসের মধ্যে যে গর্ভটা নষ্ট হয়, বারবার গর্ভপাতের মেইন সময়টি কিন্তু সাধারণত দেখা যায় যে ওই সময়টি। তো ওই সময়টাতে আমরা আবার ভাগ করে নিই যে প্রথম 3 মাসে গর্ভপাতের কারণটা কি, আর পরবর্তী 4 মাসে যে গর্ভপাত তার কারণটা কি। প্রথম 3 মাস গর্ভপাতের কারণটি যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে বলবো যে
দেখা যায় যে 90% ক্ষেত্রেই যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বলতে কি, সেটি হচ্ছে যে আমাদের শরীরে বা নারী এবং পুরুষ সকল মানুষের শরীরে ক্রোমোজোম এর একটি সেট আপ আছে, গঠনগত কিছু প্রক্রিয়া আছে এবং তার গঠনের তার সংখ্যা সবকিছু নির্দিষ্ট করা, সৃষ্টিকর্তা কর্তৃক নির্দিষ্ট এবং তার গঠন আকৃতিও নির্দিষ্ট। যদি কোনো কারণে সেই গঠনগত কোনো সমস্যা হয় বা তার সংখ্যা থাকার কথা, যেমন 23টি থাকার কথা, যদি সেই সংখ্যা আধিক্য দেখা দেয় বা সংখ্যা যদি কম হয়, তাহলে দেখা যায় যে গর্ভস্থ যে ভ্রূণটি সেটি সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না, তখন দেখা যায় যে বাচ্চাটি নষ্ট হয়ে যাচ্ছে। তো প্রথম 3 মাসে গর্ভ নষ্ট হওয়ার প্রধান কারণই দেখা যায় যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি সাধারণত ধরা হয়, যে এই বাচ্চা যদি জন্মগ্রহণ করে বা এই বাচ্চা যদি ভ্রূণটা যদি বড় হয়, তার বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি থাকতে পারে, সে বিকলাঙ্গ হতে পারে। তো ধরে নেওয়া হয় যে সৃষ্টিকর্তার ইচ্ছাতেই সে বাচ্চাটি পৃথিবীতে আর আসতো না। এটি হচ্ছে প্রথম 3 মাসে গর্ভ নষ্ট হওয়ার প্রধান কারণ। তার পরবর্তীতে দেখা যায় আরো কিছু কারণ আছে, যেমন প্রথমত আমরা ধরতে পারি যে কিছু হরমোনাল ইমব্যালেন্স বা হরমোন জনিত কিছু সমস্যা। যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে, থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি থাকা বা কম থাকা, তাছাড়া শরীরে কিছু প্রজেস্টেরন নামক হরমোন থাকে, সেই হরমোন যদি যথাযথ পর্যায়ে পরিমাণ না থাকে, যতটুকু থাকার কথা ততটুকু পর্যায়ে যদি না থাকে, তাছাড়া যদি কারো ডায়াবেটিস, সেই ডায়াবেটিসটা যদি আনকন্ট্রোল বা অনিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রে কিন্তু গর্ভপাতের একটি কারণ হিসেবে দেখা যায়। তাছাড়া আরো কিছু কারণ থাকে, যেমন আমরা বলে থাকি রক্তের কিছু সমস্যা, যেমন থ্রম্বোফিলিয়া সেটা হয়ে থাকে বংশানুক্রমিক হতে পারে, জন্মগত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু গর্ভস্থ ভ্রূণটি নষ্ট হয় এবং দেখা যায় যে বারবার গর্ভস্থটা নষ্ট হয়ে যায়। এছাড়াও রয়েছে যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, আপ্লাস নামক একটি রোগ আছে। দেখা যায় যে এটি থাকলে সাধারণত যে বারবার গর্ভটা নষ্ট হয়ে যায়, প্রথম 3 মাসে হয়, দ্বিতীয় 3 মাসেও হতে পারে, অনেক সময় শেষের দিকে পুরোপুরি পূর্ণ গর্ভাবস্থাটা একটু ঝুঁকির মধ্যে দিয়ে থাকে। তারপরে রয়েছে বিভিন্ন ধরনের ইনফেকশন, যেমন যদি কারো আহ বিভিন্ন রকমের সিফিলিস থাকে বা কারো টক্সোপ্লাজমোসিস থাকে, এরকম যদি কোনো অসুখ বা ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রে গর্ভস্থ ভ্রূণটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তাছাড়া প্রথম 3 মাস পরেও যে পরবর্তী যে 3 মাস বা মাঝে যে 4 মাসের কথা বলে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে যদি যে জরায়ু যেটির মধ্যে ভ্রূণতা সংস্থাপিত হয়ে থাকে, সেই ভ্রূণের মধ্যে যেখানে সংস্থাপিত হবে সে জরায়ুর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, গঠনগত কোনো সমস্যা থাকে, যেমন কারো ইউনিকর্নিয়েট ইউটেরাস বা ইউটেরাসের মধ্যে বিভিন্ন ধরনের গঠনমূলক অসামঞ্জস্যতা, বাইকর্নিয়েট ইউটেরাস বা জরায়ুর মধ্যে বিভিন্ন ধরনের পাতলা পর্দা থাকা, যেটাকে আমরা সেপ্টেড ইউটেরাস বলে থাকি, এরকম যদি কোনো সমস্যা থাকে, বা কারো যদি জরায়ুতে টিউমার থাকে, ফাইব্রয়েড বা এডিনোমায়োসিস থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে বারবার গর্ভপাত হয়ে যাচ্ছে। এছাড়াও দেখা যায় যে এই সমস্ত কোনো কারণ না থাকার পরেও সাধারণত আনএক্সপ্লেইনড কজ থাকে। আনএক্সপ্লেইনড কজ বলতে দেখা যায় যে 50 থেকে 60% একটি কজ থাকে আনএক্সপ্লেইনড কজ, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নষ্ট হয়, সেক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এছাড়াও মাঝের যে সময়টাতে, মাঝের 3-4 মাসের সময় দেখা যায় অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায়, জরায়ুর যে মুখটা, সেই মুখটা যদি ঢিলে থাকে, যে যতটুকু থাকার কথা, যে পরিমাণে টাইট থাকার কথা, সেটা যদি না থেকে ঢিলে থাকে, তাহলে দেখা যায় যে গর্ভস্থ ভ্রূণটি 4 মাসের মাথায় নিজে নিজেই ডেলিভারি হয়ে যায় বা বাচ্চাটি নষ্ট হয়ে যায়। সাধারণত এগুলোই দেখা হয়ে থাকে যে বারবার গর্ভপাতের কারণ। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা এই পর্যায়ে জানতে চাইবো যে গর্ভপাতের লক্ষণগুলো কি কি? গর্ভপাতের লক্ষণ, আসলে গর্ভপাতের লক্ষণ যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের কি একজন নারী যখন আসে তার কাছ থেকে আমরা হিস্ট্রিটা নিতে হবে। এক একজনের লক্ষণটা এক এক রকম ভাবে দেখা যায়। সাধারণত দেখা যায় যে মাসিক বন্ধ হওয়ার পরে কারো হয়তো প্রচন্ড তীব্র পেটে ব্যথা হলো, পেটে ব্যথা হলে গর্ভস্থ ভ্রূণটি ব্লিডিং এর মাধ্যমে বের হয়ে যায়। অথবা দেখা যায় কারো প্রথমে ব্যথা থাকলো না, প্রথমে তার ব্লিডিং হলো, তার পরবর্তীতে তার ব্যথা হয়ে গর্ভস্থ ভ্রূণটি বের হয়ে যায়। অথবা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের ব্লিডিংও নেই, কোনো ধরনের ব্যথাও নেই, শুধুমাত্র মাসিক বন্ধ হওয়ার কিছুদিন পরে একটু কালচে ধরনের রক্ত যায়, কালচে রক্তের ভাব থাকে, অর্থাৎ বাচ্চাটি বা গর্ভস্থ ভ্রূণটি পেটের ভিতরেই বা জরায়ুর ভিতরেই নষ্ট হয়ে যায়, এরকম হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে 4-5 বা 4 মাস বা 4.5 মাসের সময় যে কারো পানি ভেঙে যায়, ভ্রূণ যে থলির মধ্যে থাকে সে পানিটা ভেঙে গেল, পানিটা ভেঙে বাচ্চাটি বের হয়ে যায়।
তো এরকমও থাকতে পারে। আর সেই সাথে হচ্ছে যে গর্ভাবস্থায় যে চিহ্নগুলো থাকে, যেমন বমির ভাব, মাথা ঘোরানো, বা 4.5 মাসের সময় যে আমরা বলি বাচ্চা নড়াচড়াটা পাওয়া, সেটা হয়তো বা অনেকে আগে পেতে পরে বন্ধ হয়ে যায়। তাছাড়া যে আগে অন্য যেগুলো সমস্যা থাকতো বা আগে গুলো উপলব্ধি করতে পারতো, সেগুলো হঠাৎ করে সে কম বোধ করতেছে, তার ওজনটা যথাযথ বৃদ্ধি পাচ্ছে না, এগুলো সাধারণত দেখা যায় যে একজন গর্ভপাতের কারণ হিসেবে ধরা যেতে পারে বা লক্ষণ হিসেবে আমাদের কাছে আসে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা একজন দর্শকের প্রশ্ন নিব। বারবার গর্ভপাতের ফলে কি মায়ের জীবনে ঝুঁকি হতে পারে? এমন সময় কি করার আছে? আম, বারবার গর্ভপাতের ফলে কি মায়ের জীবনে ঝুঁকি হতে পারে, এমন সময় কি করার আছে? হ্যাঁ, আসলে যে জিনিসটি আপনি প্রশ্ন করেছেন, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, যে বারবার গর্ভপাতের ফলে মায়ের জীবনে কি ঝুঁকি হতে পারে। একজন মা সবসময় চান যে তার গর্ভস্থ ভ্রূণটি যখন তার জরায়ুতে সংস্থাপিত হয়, সে বাচ্চাটি বেড়ে ওঠে এবং তিনি একটি সুস্থ বাচ্চার মুখ দেখবেন, এটাই তার কাম্য থাকে। কিন্তু যখন তিনি জানতে পারেন যে তিনি গর্ভবতী হওয়ার কিছুদিন পরেই তার বাচ্চাটি নষ্ট হয়ে যাচ্ছে, তাই সেটা তার জন্য শারীরিকভাবে যেমন কষ্টের কারণ, মানসিকভাবে কিন্তু তীব্র কষ্টের কারণ হয়ে থাকে। বারবার যদি গর্ভপাতটা হয়ে যায়, সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ের কথা বললাম, যেমন 3 মাসের সময় কারো হয়, 3.5 মাসের সময় কারো হয়, 4.5 মাসের সময় কারো হয়। সেক্ষেত্রে কি হয়, বারবার বাচ্চাটি পেটের মধ্যে জরায়ুতে আসলো, বের হয়ে গেল, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিএনসি করতে হচ্ছে, ডিএনসি করা লাগছে বা ডেলিভারি করা লাগছে। সেক্ষেত্রে কি হচ্ছে, একটি ইনফেকশনের চান্স কিন্তু রয়ে যাচ্ছে। প্রতিবার ডেলিভারি হচ্ছে, প্রতিবার ডিএনসি হয়তো বা লাগবে কি লাগবে না, সেছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে একটি ইনফেকশনের সোর্স রয়ে যাচ্ছে। পরবর্তীতে সেই মায়ের কিন্তু ইনফেকশন হতে পারে। ইনফেকশন হলে কি হবে, ইনফেকশন হলে তলপেটে একটু ব্যথা থাকবে, চাপ যাবে, এবং পরবর্তীতে দেখা যায় যে জরায়ুর মুখের মধ্যে একটু ঘায়ের মতো হয়, সে ধরনের ইনফেকশন হতে পারে। তাছাড়া জরায়ুতে ইনফেকশন হতে পারে, টিউবের মধ্যে ইনফেকশন হতে পারে। ইনফেকশন হয়ে দেখা যায় যে টিউবটা অনেক সময় বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে একটা পরবর্তীতে উনি যখন বাচ্চা নিতে চাইবে, দেখা যায় যে বাচ্চা আসছে না, কিংবা বাচ্চা আসলেও দেখা যায় যে বাচ্চাটা জরায়ুতে না হয়ে অন্য জায়গায় হচ্ছে, একটাতে প্রেগনেন্সি হয়ে যায়। তাছাড়া দেখা যায় যে বারবার গর্ভপাতের ফলে যদি ডিএনসি করা হয়, সেক্ষেত্রে ডিএনসি করার ফলে ইউটেরাসের দুটো স্তর থাকে, সেই স্তরটি জোড়া লেগে যায়, তখন আমরা তাকে বলি যে ইউটেরাইন সাইনাইকিয়া বা এডহেশন। তখন দেখা যায় যে তার মাসিকের পরিমাণটা কমে আসছে, তার এক ধরনের অস্বস্তি বোধ করছেন, তার বাচ্চাটাও আসছে না, এই ধরনের বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারে মা। জি, অনেক ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বলার জন্য। ম্যাম, আমরা এই পর্যায়ে জানতে চাইবো যে গর্ভপাতের ঝুঁকিতে আছেন কেমন মায়েরা? আহ গর্ভবতী আহ গর্ভবতী ঝুঁকিতে কারা আছেন মায়েরা? কেমন জি। মায়েরা ঝুঁকিতে আছেন সেটা জানার আগে আমরা অবশ্যই জানতে হবে যে সেই মায়ের হিস্ট্রিটা নিতে হবে, যে সে মায়ের প্রথম থেকেই যদি আমরা নিতে চাই যে কারা ঝুঁকিতে রয়েছেন, সেক্ষেত্রে জানতে গেলে আমাদের প্রথমে জিজ্ঞেস করতে হবে মায়ের বয়সটা। বয়সটা কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কারণ একটি মেয়ের ক্ষেত্রে। সাধারণত যদি বয়স 35 হয়ে যায়, সেই মা কিন্তু অবশ্যই একটি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার মধ্য দিয়ে যান। 35 বছর হয়ে গেলে দেখা যায় যে গর্ভপাতের পরিমাণ বা সংখ্যার পরিমাণটা কিন্তু তখন বেড়ে যায়। তাছাড়া মায়ের কিছু রিস্ক ফ্যাক্টর, যেমন মায়ের কোনো থাইরয়েডের সমস্যা আছে কিনা, মায়ের ডায়াবেটিস আছে কিনা, মায়ের অন্য কোনো ইনফেকশন ছিল কিনা, মায়ের এসএলই বা সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস একটা রোগ আছে সেটা রয়েছে কিনা, মায়ের রক্তজনিত কোনো রোগ আছে কিনা, মায়ের এর আগে যে গর্ভপাতগুলো হয়েছে সেগুলো কিভাবে গর্ভপাত হয়েছে, সেগুলো কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা। তাছাড়া যদি মায়ের যে লাইফস্টাইল, যেমন আমাদের দেশে না হলেও বর্তমানে কিন্তু অনেক দেখা যায় যে অনেকে কফির পরিমাণটা বেশি, একটু বেশি পরিমাণে কফি খাচ্ছেন, বা অনেক জায়গায় দেখা যায় কোনো কোনো অঞ্চলে সিগারেট, এগুলো কিন্তু একটি গর্ভপাতের কিন্তু একটি কারণ, একটু রিস্ক ফ্যাক্টর। তো এইসব মারা কিন্তু বারবার গর্ভপাতের অবশ্যই একটি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। এছাড়া যদি দেখা যায় যে কোনো মা আহ বারবার গর্ভপাত হচ্ছে এবং তিনি বারবার দেখা যাচ্ছে যে ডাক্তারের পরামর্শ না নিয়েই তিনি আবার বারবার বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন, তার কোনো কারণটি উনি এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি যে কেন তার বাচ্চাটি নষ্ট হচ্ছে, সেসব মারা কিন্তু আরো ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছেন। যদিও তিনি বারবার গর্ভবতী হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে বারবার গর্ভটা নষ্টই হয়ে যাচ্ছে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা জানতে চাইবো যে গর্ভকালীন সময়ে যাতে গর্ভপাত না হয়ে যায়, সেজন্য কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? হ্যাঁ, গর্ভবতী যখন একজন মা হবেন, আমি প্রথমেই বলবো যে যদি বারবার গর্ভপাতের কারো ইতিহাস থাকে কোনো মায়ের, তিনি প্রথমেই উচিত যে গর্ভবতী হওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের
সংস্পর্শে আসা, একজন ডাক্তারের পরামর্শ নেওয়া। ফলে কি হবে, তার ইতিহাস জানবো আমরা, তার কিছু পরীক্ষা নিরীক্ষা করব, তার কেন গর্ভপাতটা হয়েছে সেই কারণগুলো অবশ্যই আগে জানতে হবে আমাদের। যদি আমরা সেই কারণগুলো আবিষ্কার করতে পারি, তিনি গর্ভবতী হওয়ার আগে অবশ্যই সেই কারণগুলো চিকিৎসা করতে হবে। যদি কোনো মায়ের আমরা দেখতে পারি যে তার ডায়াবেটিস থাকে, তার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, এবার তিনি বাচ্চা নেওয়ার আগে অবশ্যই তাকে বলতে হবে যে আপনার জীবন ধারণের পদ্ধতিটা পরিবর্তন করতে হবে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে। যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে, তাকে অবশ্যই হচ্ছে থাইরয়েডের চিকিৎসা করতে হবে এবং থাইরয়েড ওষুধটা পর্যাপ্ত পরিমাণে যেতে হবে, যাতে তার গর্ভস্থ ভ্রূণটি নষ্ট হয়ে না যায়। তাছাড়া যদি মায়ের কোনো ইনফেকশন আগে থেকে থাকে, সেই ইনফেকশনটা চিকিৎসা করতে হবে। যদি মায়ের জরায়ুতে কোনো ধরনের টিউমার বা জরায়ু কোনো গঠনগত প্রক্রিয়াতে কোনো ধরনের অসুবিধা থাকে, সেগুলো কিন্তু অবশ্যই অপারেশনের মাধ্যমে ঠিক করে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র দিয়ে থাকি। সাধারণত দেখা যায় যে যদি কোনো মা বারবার গর্ভপাতের ইতিহাস নিয়ে আমাদের কাছে আসেন এবং পরবর্তীতে তখন আমরা যদি জানতে পারি যে তিনি মা হচ্ছেন, আমরা অবশ্যই তাকে বলবো তিনি একজন ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা, তাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা তাকে শিখিয়ে দিই কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন তিনি হচ্ছেন একটু আহ হাঁটা চলা যেসব জায়গায় করবেন, যেমন ঝুঁকিপূর্ণ রাস্তা, বেশি ঝাঁকুনি লাগে এমন রাস্তায় চলাফেরা করবেন না। তারপর হচ্ছে একটু সুস্থ বিশ্রামের পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে তাকে। তাছাড়া আমরা কিছু ওষুধও দিয়ে থাকি। ওষুধ বলতে কি, সাধারণত দেখা যায় যে যাদের বারবার গর্ভপাত হয়, অনেক সময় কিছু হরমোন যেমন প্রজেস্টেরনের ঘাটতির কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে বারবার গর্ভপাত হয়। তাকে আমরা কি করে থাকি, তাকে আমরা প্রজেস্টেরন 10 মিলিগ্রাম প্রজেস্টেরন আমরা দিয়ে থাকি। সেটা হচ্ছে গর্ভাবস্থা অনেক সময় আমরা 34 সপ্তাহ বা 37 সপ্তাহ পর্যন্ত সেই প্রজেস্টেরনে আমরা সাপোর্টটা দিয়ে থাকি। তাছাড়া যদি কোনো মায়ের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি বা লুপাস এরকম কোনো ওষুধ থাকে, সেক্ষেত্রে তাকে আমরা এনোক্সাপিরিন বা লো ডোজ লমোলিকুলার হেপারিন বা কাউকে আমরা এসপিরিন, এগুলো বিভিন্ন ওষুধপত্র দিয়ে চিকিৎসার মধ্য দিয়ে রাখি। এবং সর্বোপরি বলতে চাই যে তাকে অবশ্যই আমরা প্রথমে একটা কাউন্সিলিং করে নিই, যে তাকে যদি আমরা টেন্ডার লাভিং কেয়ার, মানে তাকে যদি আমরা সহানুভূতি ভালোবাসা দেখাই, যে আপনার বারবার গর্ভপাত হওয়া সত্ত্বেও আপনি কিন্তু পরবর্তীতে একটি সুস্থ সন্তান জন্ম দিতে সক্ষম, এটি যদি তাকে আমরা ওটুকু নির্ভরশীলতা বা আশ্বাস দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু তিনি অনেক ভরসা পান। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা কথা বলছি এসকেএফ নিবেদিত নারী স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নারী স্বাস্থ্য সুরক্ষাতে, পাওয়ার্ড বাই অস্ট্রাকাল জিএক্স অ্যান্ড ইসরাল মামস। ম্যাম, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা জানতে চাবো যে কিভাবে আমরা নির্ণয় করতে পারি যে একজন রোগীর গর্ভপাত হয়েছে, কিংবা আমরা এটাকে কিভাবে কনফার্ম করতে পারি? হ্যাঁ, গর্ভপাত কিভাবে হয়েছে, বিভিন্ন রোগী আমাদের কাছে বিভিন্ন ভাবে আসেন। কেউ কেউ আসেন যে গর্ভপাত হয়ে যাওয়ার পরে আমাদের কাছে আসেন যে পরবর্তীতে তিনি বাচ্চা নিতে চাচ্ছেন, তার আগে 2টো বা 3টে গর্ভপাত হয়েছে, এরকম রোগী আমাদের কাছে আসেন। যদি এরকম রোগী আমাদের কাছে এসে থাকেন, তখন প্রথমে আমরা আগেই বলেছি যে তার কাছে আমরা হিস্ট্রি নিব, তার আগের গর্ভপাতটা কিভাবে হয়েছে, সেখানে কেমন ছিল, তার ব্যথা ছিল কিনা, বা আর ব্যথা ছাড়াই কি বাচ্চাটা পুরোপুরি বের হয়েছে কিনা, ডিএনসি করা লেগেছে কিনা, বা এমন হয়েছে যে পানি ভেঙে গেছে পুরোটা বাচ্চায় বের হয়ে গেছে। তো এক্ষেত্রে বিভিন্ন রকমের গর্ভপাতের ইতিহাসে বিভিন্ন রকম থাকতে পারে। সর্বোপরি আমরা কি করব, তাকে পরীক্ষা নিরীক্ষা করব, দেখবো তার প্রেশার কেমন, তার এনিমিয়া কেমন, তার আর কোনো শরীরে অসুবিধা আছে কিনা, সবকিছু যাচাই বাছাই করার পরে আমরা সাধারণত কিছু পরীক্ষা করতে দিই। সবচেয়ে কমন যে পরীক্ষাটা আমরা করি সেটা হচ্ছে একটি আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন। সেটা করলে আমরা কি দেখতে পারি, আমরা দেখতে পারি যে তার জরায়ুতে কোনো ধরনের গঠনগত কোনো পরিবর্তন আছে কিনা, জরায়ুতে কোনো অসুবিধা আছে কিনা, কোনো টিউমার আছে কিনা। যেমন আমি বলেছি আপনাদেরকে যে জরায়ুতে অনেক সময় সেপ্টেড ইউটেরাস বা জরায়ুর ভিতরে একটি পর্দা থাকে, সেই পর্দাও কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বুঝতে পারি জরায়ুতে কোনো টিউমার। তাছাড়া জরায়ুর যে মুখের যে স্থিতিস্থাপকতা, যেমন আমরা বলি যে জরায়ুর মুখের স্থিতিস্থাপকতা যদি 25 মিলিমিটারের কম থাকে, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে সেটা কিন্তু খুবই নাজুক একটি অবস্থা, যেখানে বাচ্চা কিন্তু 4.5 মাস বা 4 মাসের মাথায় অনেক সময় দেখা যায় পানি ভেঙে নিজে থেকে বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা তখন আর বাচ্চাটাকে বাঁচাতে পারি না, অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটে। তো সেই ক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করলে এগুলো সহজে নির্ণয় করতে পারি। তাছাড়া রয়েছে আমাদের কিছু ব্লাডের পরীক্ষা, যেমন রক্তের আমরা কিছু পরীক্ষা করি, যেমন থাইরয়েড হরমোন সমস্যা আছে কিনা, ব্লাড গ্লুকোজ করতে পারি, ভিডিআরএল করি, তার অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এসব রোগ যাচাই বাছাই করার জন্য লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, এগুলো কিছু পরীক্ষা আছে যে পরীক্ষাগুলো আমরা করে থাকি। তার টর্চ, সিপিলিস,
গুলো পরীক্ষাও আমরা করে থাকি। তাছাড়া আরো যদি কিছু পরীক্ষার কথা বলা হয়ে থাকে, যেমন অনেক ক্ষেত্রে এখন এমআরআই পর্যন্ত করা হয়ে থাকে, যে জরায়ুর যে বিভিন্ন ধরনের সেপ্টাম সেটা ডায়াগনোসিস করার জন্য আমরা অনেক সময় এমআরআই পর্যন্ত যেতে পারি, তবে সাধারণত লাগে না। তাছাড়া আরো যে পরীক্ষার কথা বললাম, যেমন যদি রুগী আগে থেকে বলে থাকে যে আমার গর্ভপাত হয়েছে, তখন আমরা রুগীকে জিজ্ঞেস করি যে আপনার যে গর্ভপাত হয়েছে সেইটার কি মাংসটা পরীক্ষা করা গেছে কিনা বা প্লাসেন্টাল টিস্যুটা পরীক্ষা করা গেছে কিনা। সেটার মাধ্যমে জানা যায় যে কোনো রকমের ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি ছিল কিনা ওই বাচ্চার মাধ্যমে, সেগুলো কিন্তু আমরা তখন ডায়াগনোসিস করতে পারি। যদি আমাদের দেশে সাধারণত এটি করা হয় না, তারপরেও আমরা কিন্তু করতে পারি। এভাবেই কিন্তু আমরা বারবার গর্ভপাতের কারণগুলো নির্ণয় করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা এই পর্যায়ে জানতে চাইবো যে গর্ভপাতের পর চিকিৎসা পদ্ধতিটা কিরকম হবে? গর্ভপাতের পর চিকিৎসা পদ্ধতি যেটা হয় যে প্রথমেই তার কাছ থেকে জেনে নিতে হবে যে তার গর্ভপাতের কারণটা কি, কেন গর্ভপাত হয়েছে, এবং প্রথমে তাকে আমাদেরকে আশ্বাস দিতে হবে, বললাম যেটি টেন্ডার লাভিং কেয়ার, যেটার মাধ্যমে বোঝানো হয়ে থাকে যে আপনার গর্ভপাত বারবার হলেও আপনি সুস্থ সন্তান সক্ষম ধারণে সম্ভব। তারপরে হচ্ছে তার যদি কোনো রোগ থাকে সে অনুযায়ী আমরা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। তার যদি ইউটেরাসে কোনো সমস্যা থাকে তাকে আমরা অপারেশনের মাধ্যমে এখন ইউটেরাসের সমস্যাগুলো সমাধান করা যায়, টিউমার থাকলে সেটা রিমুভ করা যায়। তাছাড়া সেপ্টোপ্লাস্টি বা মেট্রোপ্লাস্টি আরো কিছু ওষুধ মানে অপারেশনের মাধ্যমে আমরা যারা এই যে গঠনগত অসুবিধাগুলো রয়েছে সেগুলো দূর করতে পারি। তার যদি কোনো ধরনের ওষুধ থাকে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকি। তাছাড়া আরো কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি আমরা জানতে পারি যে তার কোনো ধরনের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ছিল, তবে অনেক সময় দেখা যায় যে পেরি ইমপ্ল্যান্টেশন জেনেটিক ডায়াগনোসিস, যেটা পিজিটির মাধ্যমে, একটু যদিও একটু সফিস্টিকেটেড পরীক্ষা, আমাদের দেশে অনেক সময় হয় না, সেক্ষেত্রে আমরা পিজিটি করে আমরা যে ভালো বা সুস্থ ভ্রূণ যেটা সেটি হচ্ছে গর্ভস্থ আমরা সংস্থাপন করতে পারি। এটা সাধারণত আইভিএফ এর মাধ্যমে করা হয়ে থাকে, যদি আমাদের দেশে খুব কম পরিমাণে করা হয় তারপর এটা করা যেতে পারে। তাছাড়া আমরা এই সমস্ত রোগী যাদের বারবার গর্ভপাত নিয়ে আমাদের কাছে যখন যে মা গর্ভবতী হয়ে আসেন, তাকে অবশ্যই নিয়মিত ডাক্তারের কাছে পরামর্শের জন্য আসতে হবে, এটা কিন্তু তাকে অবশ্যই বলে দিতে হবে। এবং যদি কোনো রোগীর আমরা দেখি যে পানি ভেঙে গিয়ে বাচ্চা ডেলিভারি হওয়ার ইতিহাস থাকে, তখন তাকে আমরা যেটি করি যে তার যে সময় গর্ভপাতটা হয়েছিল, যেমন কারো যদি 16 সপ্তাহের সময় এরকম থাকে বা 14 সপ্তাহের সময় এরকম থাকে, তখন আমরা তাকে বলি তার 2 সপ্তাহ আগে আসলে আমরা হচ্ছে জরায়ুর মুখটা হচ্ছে বেঁধে দিই, এবং বেঁধে দিয়ে তিনি আমাদের কাছে নিয়মিত পরীক্ষার জন্য আসে, নিয়মিত পরামর্শের জন্য আসে। এবং 37 সপ্তাহের সময় আমরা দেখা যায় যে কোনো অসুবিধা না থাকলে জরায়ুর মুখে যে সেলাইটা ছিল সেটা খুলে দিই। এতে করে দেখা যায় যে বাচ্চাটি নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে এবং এটি সুস্থ বাচ্চা ডেলিভারি হওয়া সম্ভব হয়। এভাবেই করেই আমরা তাকে একটি সুস্থ বাচ্চা দেওয়ার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমাদের একজন দর্শক জানতে চাচ্ছেন যে একটানা কয়টা সিজার ঝুঁকি মুক্ত এবং কতদিন পর পর সেটা? একটানা কয়টি সিজার ঝুঁকি মুক্ত? আসলে আমরা এখন স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ হিসেবে আমরা এখন সিজার চাই না, আমরা চাই যে সকল মায়ের নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম ধারণ করে থাকুক। কেন আমরা শুধু শুধু সিজার করতে চাইবো, বা কেন তিনি সিজার মাধ্যমে বাচ্চা জন্ম দিবেন? কারণ নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৃথিবীতে আসবে, এটাই স্বাভাবিক। এখন সিজার যদি কোনো কারণে করতে হয়, যেমন মায়ের কোনো কারণ বা বাচ্চার কোনো কারণ বা অন্য কোনো কারণে যদি সিজার করা লাগে, সেই ক্ষেত্রে জানতে হবে যে ওই সিজারটা কেন হয়েছিল। যদি দেখা যায় যে ওই সিজারটা হয়েছিল যে বাচ্চা উল্টা ছিল, কিংবা বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে দিয়েছিল, বা বাচ্চা শ্বাসকষ্ট ছিল, এবং এসব কারণে যদি সিজার হয়ে থাকে, এবং পরবর্তীতে তিনি অবশ্যই কিন্তু একজন নর্মাল ডেলিভারি করার জন্য চেষ্টা করতেই পারেন। হ্যাঁ, তবে সেটি নির্ভর করছে যে কতদিনের মধ্যে। সাধারণত দেখা যায় যে একটি বাচ্চা নেয়ার পরে আমরা বলে থাকি যে অবশ্যই দ্বিতীয় বাচ্চার মধ্যে গ্যাপ থাকতে হবে অন্তত পক্ষে 2 বছর। 2 বছর আগে তিনি বাচ্চা নিতে পারবেন না, এবং 2 বছর পরে যদি তিনি বাচ্চা নিয়ে থাকেন এবং সেই বাচ্চার যদি সাইজটা অ্যাভারেজ থাকে, মায়ের কোনো সমস্যা না থাকে, গর্ভফুলের কোনো সমস্যা না থাকে, বাচ্চার কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে কিন্তু তিনি নর্মাল ডেলিভারির দিকে অ্যালাউ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই সেটি একটি ভালো প্রতিষ্ঠানের মধ্যে, স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে ডেলিভারি করাতে হবে, যেখানে পুরো সেট আপ থাকবে একজন ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের জন্য। আর সেক্ষেত্রে কয়টি সিজার ঝুঁকিপূর্ণ, এটা আসলে কোনো কিছু বাধা ধরা নিয়ম নেই। সাধারণত যদি প্রথম সিজারটা ভালো করে হয়ে থাকে দ্বিতীয় সিজার করা যাবে, দ্বিতীয় সিজার যদি ভালো যাবে হয়ে থাকে সেক্ষেত্রে তৃতীয় সিজারে করা যাবে। তবে অবশ্যই নির্ভর করছে, বারবার যে কথাটাই বলছে যে কেন সিজার হয়েছিল সেটির উপর কিন্তু নির্ভর করছে তার পরবর্তী সিজারটা কিভাবে হবে, কেন হবে, কোথায় হবে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, এই পর্যায়ে জানতে চাইবো যে গর্ভপাত প্রতিরোধে গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত?
হ্যাঁ, গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন সারা জুহি। গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস, আসলে গর্ভাবস্থায় খাদ্যাভ্যাসটা অবশ্যই সুষম খাবার খাওয়া উচিত। সাধারণত দেখা যায় যে প্রথম 3 মাসের গর্ভবতী হওয়ার প্রথম 3 মাসের মধ্যে রোগীর একটু বমির ভাব থাকে বা বমি বমি থাকে, রোগী তখন কিছু খেতে পারে না। তখন আমরা অনেকেই কিন্তু রোগীকে কি করি বা গর্ভবতী মাকে জোর করে উপদেশ দিই যে না, আপনাকে এটা খেতেই হবে। আত্মীয় স্বজন বা পারিপার্শ্বিক যারা আছেন তারাও বলেন না, তোমাকে এটা খেতেই হবে, না খেলে হবে না। আসলে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ওই সময় যেহেতু তিনি খেতে পারছেন না, আমরা তাকে বলি যে আমরা আপনার যা ভালো লাগে আপনি তাই খাবেন। সাধারণত প্রথম 3 মাসে দেখা যায় যে গর্ভবতী মায়ের ওজনটা একটু কমে আসে এবং এটি স্বাভাবিক। 3 মাস যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্স যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে আসে, তখন তিনি খেতে পারেন। তখন তাকে আমরা বলি যে সুষম খাবার খাবেন, অতিরিক্ত তেল চর্বি মশলা একটু অ্যাভয়েড করবেন, সেগুলো খাবেন না। ফল শাকসবজি এগুলো বেশি করে খাবেন। খাদ্যের মধ্যে প্রতিদিন মাছ মাংস দুধ ডিম রাখবেন। কোনটি খাবেন বা কোনটি খাবেন না, আসলে না খাওয়ার কোনো বাধা ধরার নিয়ম নেই, উনি সবকিছুই খাবেন, তবে অবশ্যই যে সুষম খাবার খাবেন। ধন্যবাদ ম্যাম। ম্যাম, সর্বোপরি গর্ভপাতের পর একজন নারীর মানসিক অবস্থা মোকাবেলার জন্য আমাদের পারিবারিক ও সামাজিক ভূমিকাটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সারা জুহি, যে গর্ভপাতের ফলে একজন মায়ের একটা ট্রমা সৃষ্টি হয়। আসলে যেমন শারীরিকভাবে তিনি যেমন অসুস্থ হয়ে পড়েন, মানসিক ভাবেও কিন্তু তিনি ঠিক সেরকম অসুস্থ হয়ে পড়েন। অনেকে ওনাকে অপয়া বা দিনে ধরেছে বিভিন্ন ধরনের কথাবার্তা মাকে তখন শুনতে হয়। ইভেন এমনও দেখা যায় যে ওই পরিবারের তখন তাকে তার স্বামীকে আরেকটি বিয়ে দেওয়ার উপক্রম হয়, যে না এই স্ত্রীর মনে হয় বাচ্চা হবে না, এই স্ত্রী অপয়া, তাকে আমরা বাদ দিব, তাকে আমরা পাঠিয়ে দিব বাপের বাড়িতে, আমরা আরেকটা বিয়ে দিব। আসলে এ ধরনের কিছু না। মায়ের কোনো দোষ নেই, আর দোষ থাকলেও কিন্তু অবশ্যই চিকিৎসার মাধ্যমে সেগুলো রোগ নিরূপণ করে তা সম্ভব আমরা সেগুলো কাটিয়ে উঠতে পারি। তো পরিবার বা সামাজিক সেক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, যে একজন মাকে বোঝাতে হবে যে বারবার গর্ভপাতের পিছনে কোনো ধরনের অপয়া বা জিনে ধরেছে এ ধরনের তাকে কোনোরূপ দোষারোপ করা যাবে না। তাকে আমরা অবশ্যই বোঝাবো যে বারবার গর্ভপাত হলেও তিনি একজন সুস্থ সন্তান সক্ষম ধারণে সম্ভব। তাকে আমরা একজন চিকিৎসকের শরণাপন্ন হতে বলবো, চিকিৎসকের কাছে নিয়ে যাব, তাকে আমরা অবশ্যই ভালোবাসা দেখাবো, তার প্রতি সহানুভূতিশীল আমাদের থাকতে হবে। আমরা শুধু শুধু তাকে দোষারোপ করব না। পরিবার এবং সমাজ যখন একজন নারীর প্রতি সহানুভূতিশীল হবে, তখন সেই নারীর শারীরিক এবং মানসিক শক্তি নিজে থেকে বেড়ে যাবে, তখন তিনি নিজেই সকল সমস্যার সমাধানে সক্ষম হবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা কথা বলছিলাম মনের খবর টিভি আয়োজিত এসকেএফ নিবেদিত নারী স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নারী স্বাস্থ্য সুরক্ষাতে, পাওয়ার্ড বাই অস্ট্রোপল জিএক্স এন্ড ইসিরালমস। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝেও আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। আমিও ধন্যবাদ জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস কে এবং মনের খবর টিভি এবং সর্বোপরি যারা আজকে অনুষ্ঠানে আয়োজক ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই প্রয়াসটি আমাকে আমন্ত্রিত অতিথি হিসাবে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ক্ষুদ্র এগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে আমি খুবই কৃতার্থ হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।